আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ৩ ইসরায়েলি সেনাকে নিহতের দাবি করছে হামাস। জানিয়ে দেব কোরস্কে হামলা বাড়িয়েছে রাশিয়া, পূর্বাঞ্চলেও চাপে রয়েছে ইউক্রেনীয় সেনারা, বলছে ইউক্রেনীয় সেনাপ্রধান। এরপরে জানিয়ে দেব ইসরায়েল এবার নতুন করে শর্ত না দিলে এখনই গাজায় যুদ্ধবিরতি সম্ভব, বলছে হামাস। এরপরে জানিয়ে দিব ইউক্রেনের জন্য সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব গ্রহণ করছে ন্যাটো। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 14 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে ৩ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সংঘর্ষে ৩ ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার হামাস জানিয়েছে। স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসামস ব্রিগেড বলছে তাদের যোদ্ধারা ব্ল্যাক পয়েন্ট রেঞ্জে ৩ সৈন্যকে হত্যা করেছে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যান ধ্বংস করেছে। বিবৃতি অনুসারে ইসরায়েলি হেলিকপ্টারগুলোতে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। গোষ্ঠীটি পৃথক এক বিবৃতিতে আরও বলেছে জাবালিয়ার একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। সেই সময় ওই ভবনের ভেতরে 11 জন সৈন্য ছিল। ওই হামলায় সৈন্যরা নিহত এবং আহত হয়েছে বলে জানিয়েছে হামাস। তবে হামাসের এই দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত। অন্যদিকে কোরস্কে হামলা বাড়িয়েছে রাশিয়া, পূর্বাঞ্চলেও চাপে রয়েছে সেনারা, দাবি ইউক্রেনীয় সেনাপ্রধানের। রাশিয়া কোরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর উপর আক্রমণ তীব্রতর করেছে এবং পূর্ব দনেস্ক অঞ্চলেও চাপ বাড়াচ্ছে। মঙ্গলবার 17 ডিসেম্বর ইউক্রেনের শীর্ষ সেনা কর্মকর্তা ওলেকজান্ডার সিরস্কি এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। যুদ্ধ তৃতীয় বছর গড়ানোর সঙ্গে 1170 কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সেনারা ক্লান্ত ও সংখ্যায় পিছিয়ে পড়েছে। সিরস্কি বলেছেন, তৃতীয় দিনের মতো শত্রু কোরস্ক অঞ্চলে তীব্র হামলা চালাচ্ছে। রাশিয়া সক্রিয়ভাবে উত্তর কোরীয় সেনাদের ব্যবহার করছে, যারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছেন, গত 24 ঘন্টায় কোরস্ক অঞ্চলে সংঘর্ষের সংখ্যা বেড়ে 68তে পৌঁছে গেছে, যা গত সপ্তাহের শেষের দিকে দৈনিক প্রায় 40টি ছিল। আগস্টে ইউক্রেন কোরস্ক অঞ্চলে আকস্মিক অভিযান চালালেও সেই সময়ের মধ্যে সেখানে দখল করা এলাকায় 40%-এরও বেশি হারিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে কোরস্ক অঞ্চলে এই অভিযান ফ্রন্টলাইনকে আরও প্রসারিত করছে, যা ইউক্রেনীয় বাহিনীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। সিরস্কি জানিয়েছেন, পূর্ব দনেস্ক অঞ্চলে ক্রমশই লড়াই তীব্র হচ্ছে। রাশিয়ার সেনারা এই বছর সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তিনি আরও বলেছেন, রুশ বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পক্রভস্ক এবং কুরাহবে আক্রমণের উপর মনোযোগ দিচ্ছেন। লড়াইয়ে এই তীব্রতা এমন সময় বেড়েছে যখন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে হোয়াইট হাউসে ফিরে আসবেন। সোমবার ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় আসা, যা প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে পারে। এদিকে ইসরায়েল নতুন করে আর শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব, বলছে হামাস।
ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে শর্ত আরোপ না করলে তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় সম্ভব বলে জানিয়েছেন ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনাকে আন্তরিক ও ইতিবাচক বলে মন্তব্য করেছেন। কাতারের মধ্যস্থকারীদের সঙ্গে আলোচনার জন্য একটি ইসরায়েলি প্রতিনিধি দল দোহায় পৌঁছানোর একদিন পর মঙ্গলবার হামাস এক বিবৃতিতে তাদের এই অবস্থান নেওয়ার ঘোষণা করেছেন। এদিকে কাতারে অনুষ্ঠানরত যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে আজ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহা যাবেন বলে কোনো রিপোর্টে বলা হয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং সেখানে আটক পণবন্দীদের মুক্ত করার লক্ষ্যে গত কয়েক মাস ধরে পর্দার অন্তরালে যে আলোচনা চলছে তাতে কাতারের পাশাপাশি মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর। তবে গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ১৩ মাসে এই সংক্রান্ত আর কোনো আলোচনা সফল হয়নি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতুজ গত সোমবার জানিয়েছেন, গত বছরের নভেম্বর মাসের পর গাজা থেকে পণবন্দীদের মুক্ত করার আলোচনার সফলতা এত কাছাকাছি আর কখনোই আসেনি। একদিন গাজা ভিত্তিক হামাসের একজন সিনিয়র নেতা বলেছিলেন, অতীতে যে কোনো সময়ের তুলনায় যুদ্ধবিরতির চুক্তি আলোচনার সফলতার কাছাকাছি রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অতীতের মতো এবারও আলোচনাকে পণ্ড করে দিতে পারেন। গত বছরের ৭ই অক্টোবর ঐতিহাসিক আল আকসা তুফান অভিযান শুরুর দিন ইসরায়েল থেকে যেই ২৫০ ইহুদিবাদী পণবন্দীকে ধরে আনা হয়েছিল তাদের মধ্যে এখনও ১০০ জনেরও বেশি জীবিত রয়েছেন বলে ধারণা করা হয়। এবার ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সমন্বয়ের জন্য দায়িত্ব নিল ন্যাটো। ইউক্রেনের জন্য পশ্চিমাদের সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব নিয়েছে ন্যাটো মঙ্গলবার ১৭ ডিসেম্বর। একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের পরিবর্তে এই দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত দীর্ঘদিনের পরিকল্পিত হলেও এর পিছনে মূল উদ্দেশ্য হল ন্যাটো বিরোধী মনোভাবাপন্ন ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। এই পদক্ষেপের ফলে ন্যাটো রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে আরও সরাসরি ভূমিকা রাখতে পারবে, তবে এতে জোটের নিজস্ব বাহিনী সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা নেই। কূটনৈতিকদের মতে দায়িত্ব হস্তান্তর সত্ত্বেও ইউক্রেনের উপর এর প্রভাব সীমিত হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর সহায়তা কমিয়ে দিলে ইউক্রেনের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধানের ইচ্ছার কথা জানিয়েছেন। তবে কিভাবে তা করবেন সেই বিষয়ে স্পষ্ট কিছুই বলেননি। তিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনকে দেওয়া মার্কিন আর্থিক এবং সামরিক সহায়তার আলোচনা করে আসছিলেন। ন্যাটোর নতুন ইউক্রেন মিশন, যা ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন নামে পরিচিত, জার্মানির উইস বাডেনে অবস্থিত ক্লেবেরাকে স্থাপন করা হয়েছে। সূত্রটি জানিয়েছে এটি এখন সম্পূর্ণরূপে কার্যকর, তবে বিলম্বে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ৫০টি দেশের সামরিক জোট রামস্টাইন গ্রুপ কিয়েভে সামরিক সহায়তা সরবরাহ করতে সমন্বয় করত। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর গাজা সিটির দারাজ অঞ্চলে একটি বাড়িতে বিমান হামলায় এক পরিবারে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। চিকিৎসকদের মতে ওই হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় পৃথক দুটি বিমান হামলায় আরও ৪ জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি ট্যাঙ্ক নিয়ে সেনারা অগ্রসর হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। মানবিক এলাকা হিসেবে পরিচিত মাওয়াসি অঞ্চলের ট্যাঙ্কের ভারী গোলাবর্ষণের কারণে সেখানে আশ্রয় নেয় বহু পরিবার উত্তর দিকের খান ইউনুস শহরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইসরায়েলের চলমান অভিযানে মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,০৫৯ জনে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলি এই হামলায় পুরো মধ্যপ্রাচ্যের গাজায় জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে এবং উপত্যকার বেশিরভাগ অংশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।